স্ট্যাটিক জিকের প্রথম পার্টি হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ সম্বন্ধে যার ম্যাপ ক্লিয়ার আছে তার 70 to 80% পড়া কমে যাবে। তো শুরু করি। একটা ওয়ার্ড আছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, শুনেছ? অক্ষাংশ ইংলিশ ল্যাটিটিউড আর দ্রাঘিমাংশ ইংলিশ লংগিটিউড। তো ভারতবর্ষের ল্যাটিটিউড আর লংগিটিউড দিয়ে শুরু করতে হবে, তারপরে বাউন্ডারিগুলো জানতে হবে কোন দিকে কী আছে। তো যখনই তুমি ল্যাটিটিউড বলবে বা অক্ষাংশ বলবে, অক্ষাংশ মানে নিরক্ষরেখা থেকে শুরু হয়। নিরক্ষরেখা কোথায় আছে? ভারতের অনেকটা নিচে, না এইসব জায়গায় আছে 0 ডিগ্রি। তো অক্ষাংশ তোমাকে শুরু করতে হবে এখান থেকে, মানে নিচের থেকে, এই কন্যাকুমারী থেকে অক্ষাংশ শুরু করতে হবে। শেষ কোথায় করবে? এই জম্মু কাশ্মীর এইসব জায়গা থেকে শেষ করবে। এবার বলি, এখানে যে অক্ষাংশটা আছে তার একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা কত? মানটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। মানটা কত? মানটা আমাদের 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এটা হচ্ছে ডিগ্রির চিহ্ন, এটা মিনিটের চিহ্ন, এটা সেকেন্ডের চিহ্ন। তো নিচে আমাদের মান কত হচ্ছে? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। নিচটা ক্লিয়ার? উপরে এই সব জায়গা দিয়ে, এই জায়গাতে ভারতের মান কত? এই জায়গাতে হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। যেহেতু নিরক্ষরেখা থেকে উপরে আছে তাই জন্য নিচেরটাও যে ল্যাটিটিউড সেখানেও নর্থ হলো, আবার উপরেও কী হলো? নর্থ হলো। তো ভারতবর্ষের ল্যাটিটিউড কত হচ্ছে? 8 ডিগ্রি 4 মিনিট থেকে আমরা বলা শুরু করব, শেষ করব কোথায়? 37 ডিগ্রি 6 মিনিট থেকে। ল্যাটিটিউড ক্লিয়ার? ল্যাটিটিউডটা নোট করে নাও বা এঁকে নাও ম্যাপের মধ্যে। আচ্ছা, এবার দেখো আরেকটা কী বলেছিলাম, লংগিটিউড মানে দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ। তো মূল মধ্যরেখা কিন্তু ভারতবর্ষের এই দিকে আছে। কোন দিকে আছে? যদি ওয়ার্ল্ডের ম্যাপ দেখো তাহলে কিন্তু ভারতের পশ্চিম দিকে পাবে হচ্ছে তোমরা মূল মধ্যরেখা। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর মতন দেখতে লাগছে? হ্যাঁ, ছেড়ে দে। এটা নিরক্ষরেখা আর এখান থেকে গেছে মূল মধ্যরেখা, দুটোরই মান কত? 0 ডিগ্রি। আর ভারতবর্ষের অবস্থান হচ্ছে এই দিকটা, এই জায়গাটাতে। তো এটা কি আমাদের নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার দেখো ভারতের অবস্থান কোন জায়গায় হচ্ছে? নর্থ ইস্টে। যদি পৃথিবীর অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান বলা হয় তাহলে কোথায় হবে? নর্থ ইস্টে। ওই জন্য মূল মধ্যরেখা বা যখন লংগিটিউডে ভারতের মান বলবো তখন কত মান হবে? সবসময় ইস্টে হবে। যেমন ল্যাটিটিউডের ক্ষেত্রে কী হলো? নর্থে, তেমনই কি লংগিটিউডের ক্ষেত্রে কী হবে? ইস্টে। তো এবার বলো আমি কোন দিকে শুরু করবো? এদিকে শুরু করবো না ওদিকে শুরু করবো? আগে পূর্ব দিকে। তাহলে কোন দিক থেকে আমাকে শুরু করতে হবে? ইস্ট থেকে। সূর্য যেদিক থেকে ওঠে আমাকে শুরু করতে হবে কোথায়? ইস্ট। আচ্ছা, এখানে যে মানটা আছে সেই মানটা হলো 95 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এবার এখানে কিন্তু অনেক সময় অনেক বইতে 97 বা 92 দিয়ে দেয়, কারণ এখানে কিছু জায়গা নিয়ে না অরুণাচল প্রদেশ যেহেতু চীনের সাথে গন্ডগোল আছে। তো তোমরা এই মানটাই ধরবে কত? 95 ডিগ্রি 25 মিনিট ইস্ট থেকে এইদিকে 68 ডিগ্রি 70 মিনিট ইস্ট। এদিকে তাহলে কত হলো? পশ্চিম দিকে আমাদের মান 68 ডিগ্রি 70 মিনিট ইস্ট। তো ভারতের এটা কি? নর্থ, এটা সাউথ, এটা এটা। এবার 4টে জায়গায় 4টা বিন্দু পাবে, যেগুলোকে বলা হয় ভেরিয়াস পয়েন্টস অফ ইন্ডিয়া। কি বলা হয়? ভেরিয়াস পয়েন্টস অফ ইন্ডিয়া। ভেরিয়াস পয়েন্টস অফ ইন্ডিয়া, এই যে 4টা জায়গায় 4টা বিন্দু পাবে সেটাকে বলা হবে কি? ভেরিয়াস পয়েন্টস অফ ইন্ডিয়া। তো এরকম ভারতবর্ষে পয়েন্টস আছে টোটাল 5টা। কটা পয়েন্ট আছে? 5টা। কোথায় কোথায়? একটা, এটা 1, নিচেরটা এটা 2। এইখানে আমাদের কি আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে একটা পাবে যেটা হচ্ছে 3 নম্বর। এখানে আমাদের কি আছে? 4 নম্বর। আর এখানে আমাদের আছে 5 নম্বর। টোটাল পয়েন্ট কত পাবে? 5টা পয়েন্ট পাবে। বলি এবার পয়েন্টের নামগুলো। দেখো এটা কোন দিকে আছে? উত্তর দিকে। তাহলে এটাকে কী বলা হবে? উত্তরতম বিন্দু বা নর্দার্ন পয়েন্ট। কী বলা হবে? উত্তরতম বিন্দু বা নর্দার্ন পয়েন্ট। কে কে বাংলায় লিখছ? যে বাংলায় লিখছো উত্তরতম বিন্দু লিখবে। কে কে ইংলিশে লিখছো? যে ইংলিশে লিখছো নর্দার্ন পয়েন্ট লিখবে।
উত্তরতম বিন্দু বা নর্দার্ন পয়েন্ট, দুটোই বলছি, কারো যদি চাই আমি দুটোতে লিখবো, দুটোতেই লেখো। দুটো থেকে লিখছো, বাংলা ইংলিশ একসাথে দুটোতেই লিখছো, লেখো। উত্তরতম বিন্দু বা নর্দার্ন পয়েন্ট লিখেছ? আচ্ছা, এই উত্তরতম বিন্দুর নাম ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রীর নাম। প্রধানমন্ত্রীর নামটা বল আগে, আগে ইন্দিরা কল বলবি। প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর নামে এই বিন্দুর নাম কি নাম? ইন্দিরা কল। সরি, হ্যাঁ, কল। চলো, তো নর্থেরটা হলো ইন্দিরা কল। এবার সাউথে এটার নাম কি? সাউদার্ন পয়েন্ট। কিন্তু একটা কথা আছে ব্যাকেটে, সাউদার্ন পয়েন্ট লিখলে হবে না, সাউদার্ন পয়েন্টের ওখানে একটা ব্যাকেটে কথা লিখতে হবে, ইনল্যান্ড। ইংল্যান্ড না, ইনল্যান্ড মানে হচ্ছে স্থলের শেষ বা স্থলের মধ্যে। ইনল্যান্ড বা স্থলের মধ্যে। এখানে কি লিখবে? দক্ষিণতম বিন্দু, বাংলায় লিখলে ব্যাকেট দিয়ে লিখবে স্থলের মধ্যে বা দক্ষিণতম স্থলবিন্দু, আর ইংলিশে লিখলে কি লিখবে? সাউদার্ন পয়েন্ট ইনল্যান্ড। লিখে দিচ্ছি ইনল্যান্ড। এর নামটা কি? এর নাম হচ্ছে কন্যাকুমারী, এই বিন্দুটার নাম। আচ্ছা, দিলওয়ালে সিনেমাটা দেখেছো শাহরুখ খানের? বরুণ ধাওয়ান, দিলওয়ালে। বরুণ ধাওয়ানের যে এন্ট্রিটা হয়েছিল, একটা জায়গা থেকে গাড়িটা ঘুরিয়ে নিল, দেখেছিলে? শুরুটা হচ্ছে গাড়ি চালাতে যাচ্ছে, একটা জায়গাতে গাড়িটা ঘুরালো, দেখবে সমুদ্রের মধ্যে একটা জায়গা, ওই জায়গাটা রাস্তাটা শেষ হয়েছে, ওখান থেকে গাড়িটা ঘুরালো, ওটা হচ্ছে কন্যাকুমারীর পয়েন্টটা। মনে পড়ে গেছে কন্যাকুমারী পয়েন্ট কোনটা? মনে পড়ে গেছে? এবার আরেকটা করতে হবে, এখানে করতে হবে সাউদার্ন পয়েন্ট। এখানে কি করতে হবে? শুধু লিখবে এখানে 3 নম্বরে যে সাউথ, আমি এসপি লিখলাম, হ্যাঁ। আবার কেউ সিম্পল ইন্টারে বা সিম্পল প্রফিট ভেবো না। পাসনি? বলবি না যে স্যার পাইনি, আগে পাইনি, চুপচাপ বসে থেকে গেছে। হ্যাঁ, এটা শুধু সাউদার্ন পয়েন্ট বা দক্ষিণতম বিন্দু। এটা শুধু সাউদার্ন পয়েন্ট বা দক্ষিণতম বিন্দু, কারণ এটা কিন্তু জলের মধ্যেই আছে। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটার নাম কি? ইন্দিরা পয়েন্ট। এর নাম কি হচ্ছে আমাদের? ইন্দিরা পয়েন্ট। দুটো আছে দক্ষিণতম বিন্দু, একটা স্থলের মধ্যে, আর একটা কোথায় আছে? জলের মধ্যে। এটা এখন তোমাকে দেখতে গেলে স্কুবা ডাইভিং করে জলেই যেতে হবে। আগে গ্রেট নিকোবরের একদম শেষ পয়েন্টে ছিল, 2004-এ সুনামির পরে জলের নিচেই চলে গেছে। আর দুটো বিন্দু বাকি আছে আমাদের, একটা কি আছে? পূর্বতম বিন্দু বা ইস্টার্ন পয়েন্ট। একটা কি বাকি আছে আমাদের? পূর্বতম বিন্দু বা ইস্টার্ন পয়েন্ট। এর নাম হচ্ছে কিবিথু। এই পূর্বতম বিন্দুর নাম কি আমাদের? কিবিথু। পূর্বতম বিন্দু বা কি বললেন স্যার? ইস্টার্ন, ইস্টার্ন পয়েন্ট বা পূর্বতম বিন্দু, এর নাম কি? কিবিথু। কটা বিন্দু হলো আমাদের এখনো পর্যন্ত? 4টা। আরেকটা আছে পশ্চিমা হবে, পশ্চিমতম বিন্দু বা ওয়েস্টার্ন পয়েন্ট। কি হবে আমাদের? পশ্চিমতম বিন্দু বা ওয়েস্টার্ন পয়েন্ট। এর নাম কি? গুহারমতি। এর নাম কি হচ্ছে আমাদের? গুহারমতি। এবার এটা কোন কোন রাজ্যে আছে বা ইউনিয়ন টেরিটরিতে আমাদের জানতে হবে। এমনি নামগুলো মুখস্থ হয়ে গেছে। প্রথমেরটা কি আছে? এটা কোন রাজ্যে হতে পারে? এই জম্মু কাশ্মীর হবে না, লাদাখ। ইন্দিরা কল আমাদের আছে কোন রাজ্যে? রাজ্য না, ইউনিয়ন টেরিটরি, লাদাখ। আচ্ছা, তারপরে এটা কি আছে আমাদের? কন্যাকুমারী কোথায় আছে? তামিলনাড়ু। কন্যাকুমারী আমাদের আছে তামিলনাড়ু। হলো কি কি হলো আমাদের? লাদাখ হয়ে গেল, তামিলনাড়ু হয়ে গেল। এটা কি আছে? ইন্দিরা পয়েন্ট। এটা কোথায় আছে? আন্দামান আর নিকোবর আইল্যান্ড। 3টে হলো আমাদের। আর কটা বাকি আছে? 2টো। কিবিথু, অরুণাচল প্রদেশ। এপি লিখবো না অরুণাচল প্রদেশ লিখবো? হ্যাঁ, কথাটা ঠিকই বললো। এই জন্য এই ইউপি, এপি এগুলো সবসময় ফুল ফর্মে লিখবে, নাহলে গুলিয়ে যাবে। আর লাস্টে কি আছে? গোয়ার মতো, এটা গুজরাট। এই অবধি মোটামুটি সবাই বুঝতে পেরে গেছো। আরেকটা আছে দেখবে,
যে দক্ষিণ ভারতের গঙ্গা আর দক্ষিণের গঙ্গা, পাও প্রশ্নটা? একটা গঙ্গেজ অফ সাউথ ইন্ডিয়া আর একটা গঙ্গেজ অফ দ্য সাউথ, এক্ষেত্রে কী হবে? একটা গোদাবরী একটা কাবেরী। এবার কখন কোনটা হবে? যখন ইন্ডিয়া কথা থাকবে তখন হবে গোদাবরী, আর যখন দেখবি ইন্ডিয়া কথাটা নেই তখন হবে কাবেরী। মানে দুটো নদীকেই তোমার বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। কেন? দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী হচ্ছে গোদাবরী, ওই জন্য গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, আর কাবেরীকে বলা হয় পবিত্রতা। যখনই দেখবে দক্ষিণ ভারতের যত কাজকর্মগুলো, যে রিচুয়ালস, ধর্মীয় রিচুয়ালসগুলো, নদী যেগুলো দরকার পড়ে সব কাবেরী নদীতে যায়। আমরা যেমন কোথায় যাই? গঙ্গা নদী। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে কাবেরী নদী। তো ওই জন্য যখনই গঙ্গেজ অফ দ্য সাউথ কথাটা বলবে, ইন্ডিয়া কথা থাকবে না, তখন কাবেরী, আর ইন্ডিয়া কথা থাকলে গোদাবরী। এই ছোটো ছোটো পার্থক্যগুলো লিখে রাখতে পারো। যদি কেউ মনে হয় যে আমি ভুলে যেতে পারি তো লিখে রাখো। দক্ষিণ ভারতের গঙ্গার ক্ষেত্রে ভারত কথা থাকলে গোদাবরী হবে, ভারত কথা না থাকলে কাবেরী হবে। এবার ভারতের বাউন্ডারিগুলো, কোন দেশের সাথে কটা বাউন্ডারি রয়েছে, ঠিক আছে? দেখো, আমাদের প্রথম বাউন্ডারি হয় হচ্ছে কত সালে? বাউন্ডারিগুলো বিভিন্ন তোমার দেশের সাথে কি কি বাউন্ডারি রয়েছে। প্রথমেই চলে আসি একটা সাল হচ্ছে 1893। কত সাল? 1893। 1893 সালে একটা লাইন টানা হয়, সেই লাইনের নাম হচ্ছে ডুরান্ড লাইন। আচ্ছা, এই লাইনটা রয়েছে আমাদের কোথায়? ভারতের সাথে আফগানিস্তান, জাস্ট এইটুকুনটা জায়গা। দেখতে পেলে? আমি এখানে 1 নম্বর দিদি, তাহলে বুঝতে পারবে। 1 নম্বর কার কার সাথে রয়েছে? ভারত আর আফগানিস্তান। আচ্ছা, তো প্রথম লাইনটা আমাদের কী হলো? ডুরান্ড লাইন। কত সালে হয়? 1800। এর থেকে কী বুঝতে পারলে? 1893 আগে ভারতের আন্ডারে আফগানিস্তান ছিল। তা 1893 কী হলো? আফগানিস্তান ভাগ হয়ে গেল। আগে লাইনটা অনেক বড় ছিল, কিন্তু এখন এইটুকুনটা আছে। এই লাইনটার লেন্থ হচ্ছে 80 কিলোমিটার। কত? সব থেকে শর্টেস্ট বর্ডার কার সাথে রয়েছে? আফগানিস্তানের সাথে। কি নাম? ডুরান্ড লাইন। প্রথমটা ক্লিয়ার? সেকেন্ড আসি, 2 নম্বর ম্যাকমোহন লাইন। এই সালটা হচ্ছে 1917। কি নাম? এটা কার সাথে রয়েছে? ইন্ডিয়া অ্যান্ড চায়না। আচ্ছা, তো এই ম্যাকমোহন লাইনটা রয়েছে কোথায়? দুইজন বলে অরুণাচল প্রদেশ, একজন বলে চায়না বর্ডার। এই লাইনটা রয়েছে হচ্ছে এই যে অরুণাচল প্রদেশ, দেখতে পাচ্ছ? এই অরুণাচল প্রদেশ, আরেকটা জায়গাতেও রয়েছে, এই যে সিকিম। আচ্ছা, 2 নম্বরটা আমাদের কোথায় রয়েছে? এই যে 2 নম্বর। বুঝতে পারলে? 1 2 হলো। 3 নম্বর। আচ্ছা, এদিকে লিখব। 3 নম্বরে আমাদের কি রয়েছে? র্যাডক্লিফ লাইন। সাল কত? 19 কত রে? ভেরি গুড, 47। কোন লাইন? র্যাডক্লিফ লাইন কার কার মধ্যে রয়েছে? শুধু ভারত পাকিস্তান বললে হবে না এখানে। ইয়েস, র্যাডক্লিফ লাইন রয়েছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, আর আরেকটা রয়েছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। র্যাডক্লিফ লাইনের জায়গাটা দেখো, এই সব জায়গা থেকে শুরু হয়েছে। এইটা 3 নম্বর। এবার এই র্যাডক্লিফ লাইনে ইন্ডিয়া পাকিস্তান পার্টটা না, এই ইন্ডিয়া বাংলাদেশ পার্টটা, যেটা শুরু হয়েছে তোমার এই সব জায়গা থেকে, চলছে 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 চলছে, এই 3 নম্বরটা। এটার লেন্থ হচ্ছে 4512 কিলোমিটার প্রায়। এই 3 নম্বরের ইন্ডিয়া বাংলাদেশের যে 4512 কিলোমিটার, এটা হচ্ছে লংগেস্ট বর্ডার লাইন। শর্টেস্ট হলো আফগানিস্তান, লংগেস্টটা কার সাথে কার হবে? ভারত আর বাংলাদেশের সাথে র্যাডক্লিফ লাইন। এবার এখানে একটা কথা বলবো, এই অবধি লিখে না, তারপরে বলছি, কারণ এরপরে দুটো আছে। এবার বলি, কিছু কিছু বইয়ে কিন্তু দেখবে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের নাম র্যাডক্লিফ লাইন, 3 বিঘা করিডর দিয়ে দেয়। কিছু কিছু বইয়ে দেখতে হবে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের নাম কি দেয়? 3 বিঘা করিডর দেয়। ওটা কিন্তু বর্ডার না, ওটা হচ্ছে ডিসপুট ল্যান্ড।
লিখে নাও, ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে ডিসপুট ল্যান্ড বা বিতর্কিত অঞ্চল হচ্ছে 3 বিঘা করিডোর। ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে বিতর্কিত অঞ্চল বা ডিসপুট ল্যান্ড বা ডিসপুট যে এরিয়াটা রয়েছে সেটা রয়েছে 3 বিঘা করিডোর। ডিসপুট ল্যান্ড বা বিতর্কিত অঞ্চল হচ্ছে 3 বিঘা করিডোর। এবার এটা আছে কোথায় আমাকে জানতে হবে, পশ্চিমবঙ্গেই আছে। হ্যাঁ, ভেরি গুড, পশ্চিমবঙ্গের কুচবিহার। হলদিবাড়ি এক্সপ্রেস যায়, ওই হলদিবাড়ি এক্সপ্রেসে করে তুমি হলদিবাড়ি নামবে, তারপর ওখান থেকে তোমাকে যেতে হবে 3 বিঘা। কীরকম জায়গাটা বলি, মানে বড়, সব থেকে বড় জায়গাটা হচ্ছে 3 বিঘা অঞ্চল নিয়ে আছে, মানে যে ডিসপুট ল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বড় জায়গাটা রয়েছে 3 বিঘা অঞ্চলের, ওই জন্য নামটা দিয়েছে 3 বিঘা করিডোর। মানে অনেক কটা জায়গা আছে, তার মধ্যে সব থেকে বড়োটা হচ্ছে 3 বিঘা অঞ্চল নিয়ে। 1 বিঘা মানে কত কাঠা জানো? 1 বিঘা মানে 20 কাঠা, 3 বিঘা মানে হচ্ছে 60 কাঠা। 60 কাঠা এরিয়া নিয়ে সব থেকে বড়ো গন্ডগোলটা কীরকম, ধরো এর বাড়ি ভারতবর্ষে, মানে বা ভারতবর্ষের নাগরিক, এটা বলে ভালো হবে, এর বাড়ি এ ভারতবর্ষের নাগরিক, কিন্তু ওর বসত বাড়ি পড়ে গেছে বাংলাদেশের মধ্যে, বা বাংলাদেশের নাগরিক কিন্তু ওর বসত বাড়ি পড়ে গেছে ভারতের মধ্যে। এই গন্ডগোলটা ওখানে হয়ে আছে, মানে ওই সব জায়গায় পাহাড়ি এরিয়া বা বাউন্ডারিটা দেখতে পাচ্ছি কতটা এবড়ো খেবড়োভাবে চলেছে, বাউন্ডারিটা ওখানে গন্ডগোলটা ওখানে হয়ে আছে। ক্ষেত এরিয়া তো আছেই, প্লাস হচ্ছে তোর যাই হোক ক্ষেত তো তাও আছে, ক্ষেত তো তুই ভাগ করতে পারবি, তুমি এদিকটা 100 বিঘা তুমি রাখো, 100 বিঘা আমাদের দিকে আমি রাখছি। ওর বাড়ি আছে বাংলাদেশে কিন্তু ও ভারতবর্ষের নাগরিক, ওখানে কী করবে? যদিও সমস্যার সমাধান করেছে তাও এখনও মেটেনি। এই জায়গাটা হচ্ছে 3 বিঘা করিডোর। এখানে ভারতের লোকও দেখতে পাবি, তোমার বাড়ির পাশের বাড়ির লোক হয়তো বাংলাদেশের প্রতিবেশী হতে হবে। ওদের কিন্তু নাগরিকত্বের সমস্যা হচ্ছিল, কে দিবে? ওই জন্য এনজিওরা এখন খাওয়াবার থেকে আরম্ভ করে স্কুল কলেজ সব এনজিও চালাতো। কেউ একবার ঘুরে আসতে পারো, 3 বিঘা জায়গা, পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে ঢুকে যাবে। এটা লিখে নাও, পশ্চিমবঙ্গের কুচবিহারে রয়েছে 3 বিঘা করিডোর। পশ্চিমবঙ্গের কোচবিহারে রয়েছে আমাদের 3 বিঘা করিডোর। আর আমাদের 2টো বর্ডার লাইন বাকি আছে, যে বর্ডার লাইনগুলো কে টেনেছে, ইউনাইটেড নেশনস। প্রথমটা আমাদের আছে কি, প্রথমটা আমাদের আছে এখান থেকে, যেই এখানে কি লাইন বলেছিলাম, ঠিক ডুরান্ড লাইনের পাশ থেকে আছে আমাদের। এইখান থেকে এতটা জায়গা ভারতের মধ্যে নাই, এটা সোজা হলো, এখানে ম্যাপ থাকলে দেখাতাম, পুরোটা সোজা না। এই জায়গাটাতে আছে আমাদের শ্রীনগর, যা শ্রীনগর থেকে 20-30 কিলোমিটার দূরে আছে। এই লাইনটার নাম কি, এলওসি। এলওসি এটার ফুল ফর্ম কি, লাইন অফ কন্ট্রোল। কার কার মধ্যে রয়েছে, ইন্ডিয়া, এই না, ইন্ডিয়া অ্যান্ড পিওকে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। ম্যাপে এটা ভারতেরই পার্ট, কিন্তু শ্রীনগরের এই জায়গাটা কিন্তু নাই, যেটা পাকিস্তানের আন্ডারে রয়েছে, কিন্তু ভারতের পার্ট। যে এয়ার স্ট্রাইকগুলো করলো ইন্ডিয়ান আর্মি বা ওগুলো সব পিওকে এই এরিয়াতেই হয়েছে। অ্যাকচুয়ালি যদি তুমি দেখো এটা কিন্তু ভারতের এরিয়া, কিন্তু পাকিস্তানের আন্ডারে নাই, দখল করে রেখেছে। অকুপাইড মানে কি, দখল করে রাখা। হ্যাঁ, ইউএন, ইউনাইটেড নেশন। ব্যাপারটা হয়েছিল ভারতবর্ষে আর্মি ডে কবে, 15ই জানুয়ারি। কেন পালন করা হয় দেখো, স্বাধীনতা ভারত কবে পেয়েছে, 1947-এ। স্বাধীনতার পরেও 2 বছর, মানে 1949-এর 15ই জানুয়ারি ব্রিটিশ সরকার ইন্ডিয়ান আর্মির ক্ষমতা কিন্তু ভারত সরকারকে দিয়েছিল। চট করে আর্মির ক্ষমতা কিন্তু দেয়নি, সব ট্রান্সফার হতে অনেকটা টাইম লেগেছিল। 47-এ স্বাধীনতা পেলো, কিন্তু আর্মি ছিল ব্রিটিশের কন্ট্রোলে। এবার তখন কিন্তু অলরেডি 48 থেকে বা 47-এর শেষ থেকে কিন্তু তোর পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তান শ্রীনগর, এখানে 30 বলেছি তো, পাকিস্তানের আর্মি শ্রীনগর থেকে 10 কিলোমিটার দূরে ছিল। মানে 49 অবধি ব্রিটিশ সরকারকে কিন্তু ভারতের যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে, ও কিন্তু ভারতকে সরাচ্ছে। এবার যখনই তোর ক্ষমতাটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আসলো, তখনই জওহরলাল নেহরু যুদ্ধ বন্ধ করে ইউএনের কাছে চলে গেছিলো। এবার এই যে ইউএনের কাছে গেল যুদ্ধ বন্ধ করে, তার পরিপ্রেক্ষিতে ইউএন বলে সবাইকে সরে যেতে, একটা লাইন টেনে দিল। যুদ্ধটা হলে এই সমস্যাটা থাকতো না, যুদ্ধ হলে সমস্যাটা থাকতো না। যুদ্ধ বন্ধ করাটা সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আর একটা ভুল সিদ্ধান্ত ছিল লাল বাহাদুর শাস্ত্রী, কি সিদ্ধান্ত,
লাহোর দখল করেও ছেড়ে দেওয়া। 65-এ যখন যুদ্ধ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানে তো প্রথম অ্যাটাক করেছিল, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী ফ্রি হ্যান্ড দিয়েছিল আর্মিকে, আর্মি লাহোর দখল করে নিয়েছে। লাহোর এইসব জায়গায়, পাঞ্জাবের এইসব জায়গাতে আছে লাহোরে ভারতের পতাকা 1965-এ উঠেছিল, কিন্তু তারপরে বাইরের চাপ, পার্টিগত চাপ, ওই জন্য কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আগাবো, আরেকটা লাইন পাবে এরকম, যেটা চীনের সাথে ঝামেলা আছে, আকসাই চীনের সাথে। সেই লাইনটা কোথায় আছে? এই জায়গাটাতে যে প্যাংগং হ্রদের মাঝখান দিয়ে লাইন গেছে, দেখেছো তো সিনেমায় বা ছবিতে প্যাংগং হ্রদের ছবি, সেই প্যাংগং হ্রদের মাঝখান দিয়ে লাইন গেছে। এই লাইনটার নাম কি? এটার লাইনটার নাম হচ্ছে এলএসি। এবার এটা কিন্তু বিতর্কিত জায়গা না, এটা কি জায়গা তাহলে বিতর্কিত না হলে? এলএসি বলে, নামটা কিন্তু একটু আলাদা। এই জায়গাটা চীন দখল করে রেখে দিয়েছে, ভারতের এই জায়গাটা নিয়ে ঝামেলা চলছে, আর এই জায়গাটা চীন দখল করে নিয়েছে। 62 যুদ্ধের পর এই জায়গা দখল করে নিয়েছে। এটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা কার কার মধ্যে রয়েছে? ইন্ডিয়া অ্যান্ড চায়না। এবার এখানে অনেক সময় আকসাই চীন বলে, তো দখল করার পরে এই জায়গাটার নাম দিচ্ছে আকসাই চীন। তো কী কী পেলে? 3টা জায়গা পেলে। একটা পেলে বিতর্কিত অঞ্চল, এখানে আছে কি 3 বিঘা করিডর, যেটা দুটো দেশের সমস্যা, ওটা মিটে যাচ্ছে, কিন্তু মিটার সমস্যা আছে এই সমস্যা আর এই সমস্যা। এলওসি আর এলওসি কি মিটানো খুবই সমস্যার ব্যাপার, যুদ্ধ হলে এটা মিটে থাকতো আর এটা দেখা যেত। এবার আসি জেনারেল ইনফরমেশনে, যেগুলো অনেকে জানো, অনেকে ভুলেও গেছো। যেমন এর আগের দিন মনে হয় বলেছিলাম ভারতবর্ষের অফিসিয়াল নাম কি বলেছিলাম? বলিনি? চলো, জেনারেল ইনফরমেশনের মধ্যে আমাদের প্রথম আসবে, সেটা হচ্ছে কি ভারতবর্ষের সরকারি নাম বা অফিসিয়াল নেম কি। এবার এটা খাতায় লিখতে পারো, এটা ম্যাপের কিন্তু আর অত কাজ নেই। এবার জেনারেল ইনফরমেশনের মধ্যে আমাদের প্রথম কি আসবে? ভারতবর্ষের সরকারি নাম বা অফিসিয়াল নেম কি। দেখো পাসপোর্টের উপরে কিন্তু কথাটা আমাদের লেখা থাকে। কারোর পাসপোর্ট আছে এখানে? নাই। পাসপোর্টের উপরে কথাটা লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া। দেখবে পাসপোর্টের উপরে একটা কথা লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কি ভারতবর্ষের সরকারি নাম। বর্তমানে কটা রাজ্য রয়েছে ভারতবর্ষে? 28টা। লিখে নাও, লিখতে পারো, আস্তে আস্তে বলছি। হ্যাঁ, বর্তমানে রাজ্য কটা রয়েছে আমাদের? 28টা। আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা রয়েছে আমাদের? 8টা। 28টা রাজ্য রয়েছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা রয়েছে আমাদের? 8টা। যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947-এর 15ই আগস্ট, তখন কটা রাজ্য ছিল জানো? 14টা। 14 থেকে 28 8 এসছে, মানে হিউজ একটা জায়গা। এই জায়গাটা ইতিহাসে পড়ানো হয়। 14 থেকে যে 28 8 কী করে আসলো? ভাষার ভিত্তিতে, আন্দোলনের ভিত্তিতে। মানে প্রথম শুরু হয় আন্দোলন ভাষার জন্য, তো এই আন্দোলনটা শুরু হতে হতে এখন বর্তমানে কটা এসছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গের অত কাটাছেটা হয়নি। পশ্চিমবঙ্গ থেকে জাস্ট একটু কাটাছেটা হয়েছে, যেটা হচ্ছে মেদিনীপুরের দিকে পাবে। আরেকটা পাবে যেটা এই দিনাজপুরের দিকে, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে আছে বেরুবাড়ি বলে একটা জায়গা, নাম শুনেছ? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে বেরুবাড়ি বলে একটা জায়গা ছিল, যেটাকে পাকিস্তানকে দিয়ে দিয়েছে। তাই পাকিস্তান মানে তখনকার পাকিস্তান, এখনকার বাংলাদেশের কাছে এই বেরুবাড়ি আছে। বাংলাদেশের দিনাজপুরে বেরুবাড়ি চলে গেছে। আর ভারতবর্ষের সব থেকে ভাইটাল জায়গায় রয়েছে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, কি নাম? চিকেন নেক্স। দেখাচ্ছি তোমাদের, দেখি ম্যাপটা দেখি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ম্যাপের, এই জায়গাটা, এই যে ম্যাপের এই জায়গাটা, এই জায়গাটা আমি যেখানে আঙুল দিয়ে রেখেছি, বাংলাদেশ, আর এখানে হচ্ছে নেপাল। মাঝখানে হচ্ছে ডিস্টেন্স 21 কিলোমিটার। 21 কিলোমিটার মানে কত? মালদা থেকে ফারাক্কাও না কিন্তু, একদিকে বাংলাদেশ আছে, একদিকে হচ্ছে 18 মাইল অবধি, একদিকে হচ্ছে নেপাল। ওই চিকেন নেক্স যে দখল করবে, পুরো দার্জিলিং থেকে নর্থ ইস্ট তার আন্ডারে চলে যাবে। সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে চিকেন। চোপড়া বলে চোপড়া থেকে শুরু হয়েছে জায়গাটা, চোপড়া থেকে শুরু হয়েছে, শিলিগুড়ি করিডোরে গিয়ে শেষ হয়েছে। তারপর ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য কোনটা? এবার রাজ্যের যখন সব থেকে বড় কথা হবে, তখন আয়তনে আমাদের বলতে হয়। লিখে নাও, সব থেকে বড় রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান। ভারতের সব থেকে বড় রাজ্য আমাদের কি? রাজস্থান।
আয়তনে হলো রাজস্থান। এবার সেম প্রশ্ন, সব থেকে ছোটো রাজ্য কোনটা? গোয়া। ভারতবর্ষের সব থেকে ছোটো রাজ্য হচ্ছে গোয়া। গোয়াতে মাত্র 2টো জেলা রয়েছে। গোয়াতে জেলাই রয়েছে 2টো। পশ্চিমবঙ্গে কটা জেলা এখন? 23টা জেলা। গোয়াতে জেলাই রয়েছে 2টো, একটা নর্থ গোয়া, একটা সাউথ গোয়া, আর জেলাই নাই। কেউ লিখলে লিখতে পারে গোয়াতে মাত্র 2টি জেলা রয়েছে, একটা নর্থ গোয়া, একটা সাউথ গোয়া। একটা আছে কি আর করি। আচ্ছা, গোয়া লিখেছো। এবার দেখো সব থেকে বড় জেলা, রাজ্য তো হলো, আমাকে জেলাও জানতে হবে। সব থেকে বড় জেলা কি? হ্যাঁ, কচ্ছের রন না, কচ্ছ। ভারতবর্ষের সব থেকে বড় জেলা হচ্ছে কচ্ছ। বাংলায় লিখলে কচ্ছ বানানটা এরকম হয়, আর ইংলিশে লিখলে KUTCH। বাংলায় বললে হবে কচ্ছ, ইংলিশে বললে হবে KUTCH। সব থেকে বড় জেলা ম্যাপে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। যে গুজরাটের এই নিচের পার্টটা দেখছো, এই পুরোটা কচ্ছ। আমাদের কি হবে এবার? ছোট জেলা। কি হতে পারে ছোট জেলা? সব থেকে ছোট জেলা হচ্ছে মাহে। কোথায় আছে? এম ফর মহারাষ্ট্র চলে গেলি, কেরল। এবার মাহে হচ্ছে পন্ডিচেরি বা পদুচেরির আন্ডারে রয়েছে। পদুচেরি 3টে জায়গাতে পাবে। তোমার পাবে হচ্ছে কোথায়? অন্ধ্রপ্রদেশেও পাবে, তামিলনাড়ুতেও পাবে, কেরলেও পাবে। পদুচেরি 4টা ভাগ আছে, 3টে জায়গা মিলিয়ে রয়েছে। হ্যাঁ, মাহে। আর পদুচেরিতে একটা শহর রয়েছে, অরোভিল শহর, লিখে রাখো। পদুচেরিতে একটা শহর রয়েছে, শহরটার নাম হচ্ছে অরোভিল, AUROVILL। পদুচেরিতে একটা শহর রয়েছে, শহরটার নাম কি? অরোভিল, লিখেছ? এই শহরটা প্রতিষ্ঠা করেছেন কে? দেখো, ঋষি অরবিন্দ ঘোষ। এই অরোভিল যে শহরটা, এই অরোভিল শহর প্রতিষ্ঠা করেছেন ঋষি অরবিন্দ ঘোষ। তখন হচ্ছে আলিপুর বোমা মামলা থেকে এনাকে চিত্তরঞ্জন দাস বের করে নিয়ে আসছেন। এবার ওই তারপরে পুরোপুরি সংগ্রাম ছেড়ে জাতীয়তা, যেটা ন্যাশনাল মুভমেন্ট থেকে সরে গিয়ে চলে যাচ্ছে অরোভিলে, গিয়ে আধ্যাত্মিক জীবনে চলে যাচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ। আচ্ছা, এই অরোভিলে একটা মজার কথা আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি চলে না। এই অরোভিল যে জায়গা, এই অরোভিলে কি চলে না? ইন্ডিয়ান কারেন্সি চলে না, লিখে রাখো। অরোভিল শহরে ভারতবর্ষের কারেন্সি চলে না। তুমি এই শহরে যদি স্থায়ী বাসিন্দা হও, তাহলে তুমি কিন্তু ভারতবর্ষের কারেন্সি ইউজ করতে পারবে না। কি? কোনো কারেন্সি নাই এখানে। কলকে মুভিটা দেখেছো? ওখানে কি ছিল? একটা ডিজিটাল কারেন্সির কথা বলছিল না, কারেন্সির নামটা জানি কি বলছিল? কলকি। এটা কি একটা কারেন্সির কথা বলছিল না, যেটা ডিজিটাল ছিল? সেরকম হচ্ছে অরোভিল। হ্যাঁ, কি যেটা ছিল না, কি যেটা কয়েন টাইপের একটা কিছু কারেন্সি বলছিল, যেটা ডিজিটালি হতো, সেরকম হচ্ছে অরোভিল। এখানে তুমি যদি স্থায়ী বাসিন্দা হও, তোমার প্রথম শর্ত হবে তোমাকে ধর্ম ত্যাগ করে আসতে হবে। মানে অরোভিলে তুমি যদি যেতে চাও, টুরিস্ট হিসেবে তুমি পারছো, ঘুরতে পারবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি ওখানে স্থায়ী বাসিন্দা হতে চাও অরোভিলে, তাহলে তোমার প্রথম কাজ হবে তোমাকে তোমার ধর্ম পরিত্যাগ করে। অরোভিলে কোনো ধর্ম চলে না, নাস্তিকও না, প্রকৃতিবাদ। অরোভিল হচ্ছে পুরোপুরি নেচারকে ওরা পুজো করে। এবার কারেন্সিটা হচ্ছে ডিজিটাল বলে, ওদের কারেন্সিটা হচ্ছে অরোভিল কারেন্সি। ওটা হচ্ছে একটা টোকেন কারেন্সি, মানে তুমি যখন গেলে তোমাকে একটা এটিএম কার্ডের মতন দিয়ে দিবে স্থায়ী বাসিন্দা হলে। মানে আগে কুপন ছিল, এখন ডিজিটাল হয়েছে, এখন এটিএম কার্ড। এবার ওখানে কিন্তু ইন্ডিয়ান রুপিতে হয় না, তুমি যে কাজ করবে তার বিনিময়ে একটা কারেন্সি তোমার ওখানে জমা হবে। তুমি সব কাজ, তুমি হয়তো আজকে তুমি পড়াতে পারো, কালকে গিয়ে ড্রেন পরিষ্কার করতে পারো। হ্যাঁ, এবার তোমার এই কারেন্সিটা জমা হলো। এবার তুমি ধরো কিছু কিনবে, তখন ওটা থেকে ভাঙবে। ইন্ডিয়ান যে টাকা ওখানে চলবে না। কত সুন্দর সিস্টেম না? ওখানে সবাই সব কাজ করে। আর শহরটা শুরু হয়েছে একটা উপাসনা গৃহ, মানে যেখানে গিয়ে সবাই মেডিটেশন করে। পুরো সেন্টারে রয়েছে মেডিটেশন কেন্দ্রটা, ওটাকে ঘিরে তোমার শহরটা হয়েছে। অনেক টাইম লেগেছে তৈরি করতে, কিন্তু দুর্দান্ত জায়গা। কেউ যদি কোনোদিন পদুচেরি ঘুরতে যাও, অবশ্যই অরোভিল ঘুরেছে। এটা মনে হয় অন্ধ্রপ্রদেশটাতে আছে যতদূর সম্ভব। যে যদি কেউ যাও ঘুরে আসবে অবশ্যই। ওখানে ট্যুরিস্টদের জন্য কি তুমি সকালে গেলে সন্ধ্যার মধ্যে ব্যাক করতেই হবে। তুমি যদি ওখানে থাকতে চাও, প্রপার বাসিন্দাতে যাও, তোমাকে প্রথমে ধর্ম ছেড়ে দিতে হবে নিজে, দিয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে ওখানে কাজ করতে হবে। যে কোনো কাজ সবাই করে।
কী হয়েছে? ওখানে জব নাই তো, জব সিস্টেমই নাই তো, সবাই তো কোনো না কোনো কাজ করছে, তার বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে ও কারেন্সি জমা হয়ে যাচ্ছে ওর কার্ডে, ওটা ভাঙিয়ে ও খাচ্ছে। ভারতের সবথেকে বড় প্রতিবেশী দেশ কোনটি? হ্যাঁ জানো, ওটা চাইনাই হবে, লিখে নাও। ভারতবর্ষের সবথেকে বড় প্রতিবেশী দেশ কি? চায়না। চায়না হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় প্রতিবেশী দেশ। বড় হলো আমার ছোটও লাগবে। সবথেকে ছোট প্রতিবেশী দেশ কি? আরে নেপালের থেকে তো ভুটান আরো ছোট রে। না, ভুটান হবে না। মালদ্বীপ। ভারতবর্ষের সব থেকে ছোট প্রতিবেশী হচ্ছে মালদ্বীপ। ম্যাপেই নাই। যেখানে দেখ ম্যাপে কথাটা লেখা আছে, ওই যে স্কেল 1 সেন্টিমিটার দিয়ে কিমি কথাটা লেখা আছে, দেখ কিলোমিটার, কিলোমিটার আর কনিকালের যে জায়গাটা ওই জায়গাটাতে হচ্ছে মালদ্বীপ। একটা ডট হলেও মালদ্বীপ জায়গা শেষ, একটা ডট পড়লেই শেষ মালদ্বীপ। সব থেকে ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। মানে ওখানে ওই কিমির নিচে তুমি যদি একটা ডট দাও এই ম্যাপ অনুযায়ী, তোমার মালদ্বীপ হয়ে গেল। মালদ্বীপ ঘুরতে যেতে পারবে? আগে বল, পাসপোর্ট হয়ে গেছে, মালদ্বীপ দেশ ঘুরে আসতে পারবি? বল বল, তো পাসপোর্ট আছে, ভিসাও পেয়ে গেছিস, মালদ্বীপ দেশ ঘুরতে পারবি না পারবি না? পারবে না। মালদ্বীপের যে ট্যুরিস্ট স্পটগুলো দেখতে পাচ্ছ ওটা দেশের বাইরে, মানে মালদ্বীপের আন্ডারে ওই জায়গাটা, ওটা অন্য দ্বীপ। আর প্রপার যে মালদ্বীপ যে দেশ, ওখানে ট্যুরিস্ট নট অ্যালাউ। একটা মার্কেট আছে, ওই মার্কেটের অবধি তুমি যেতে পারবে, তারপরে দেশে ঢুকতে পারবে না। শুধু বিভিন্ন দেশের যারা অ্যাম্বাসেডার হয় তারা থাকতে পারবে, আর কোনো দেশের নাগরিক অ্যালাউ নয়। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি এখানে। দেখো ভারতের ম্যাপে সবসময় শ্রীলঙ্কা কেন দেয়? ভারতের ম্যাপটা দেখো, সবসময় শ্রীলঙ্কা থাকে, কেন থাকে? না দিয়েও তো ম্যাপ প্রকাশ করতে পারতো। ওয়াটার বাউন্ডারির মধ্যে পড়ে, মানে প্রত্যেকটা দেশের আন্ডারে 100 কিলোমিটার থেকে 300 কিলোমিটার অবধি একটা বর্ডার থাকে, যেটা জলের বর্ডারগুলো, ইন্টারন্যাশনাল বর্ডার। ওই বর্ডারটা শ্রীলঙ্কার কাছে অবধি পেয়েছে, ওই জন্য শ্রীলঙ্কাকেও দিতে হচ্ছে। হ্যাঁ, পুষ্পাট হয়ে দেখেছিল যে বর্ডারটা, জলের বর্ডারটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ওই বাউন্ডারিটা ম্যাপ যখনই তোমাকে দিতে হবে বাউন্ডারি ধরে দিতে হবে, ওই জন্য ওই শ্রীলঙ্কাও কিন্তু আসে। যেমন এদিকে দেখো তোমাদের ইয়ে আছে, এই মায়ানমার আছে, মায়ানমারে কি আছে কাছে? আন্দামান নিকোবর, ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে, জন্য মায়ানমারও দেয়। মায়ানমার খুব সুন্দর জায়গা, ঘুরে আসবে। ভারতবর্ষের সব থেকে ভাইটাল জায়গা আরেকটা আছে, যেটা হচ্ছে আন্দামান নিকোবর, যেটা হচ্ছে গ্রেট আন্দামান আর গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর হচ্ছে সিঙ্গাপুরের কাছে, গ্রেট আন্দামান হচ্ছে মায়ানমারের কাছে। ও গ্রেট নিকোবরে এখন ভারত সরকার চেষ্টা করছে কী করার বলতো? জাহাজে রিফিলিং করার, জাহাজের রিফিলিংয়ের একটা সেন্টার করার চেষ্টা করছে গ্রেট নিকোবরে। একটা তো আছে সিঙ্গাপুরে, আর একটা চেষ্টা করছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরে যদি করে দিতে পারলো, ইন্ডিয়ান ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। কারণ সিঙ্গাপুরে এখন অলরেডি প্রেসার শুরু হয়ে গেছে, মানে একটা জাহাজ, তোমার ধরো জাহাজ আছে, তুমি রিফিল করতে গেলে তোমাকে 3-4 দিন বা কখনো করতে 1 সপ্তাহ অবধি দাঁড়াতে হয় রিফিলিংয়ের জন্য, মানে এত প্রেসার। ওই জন্য ভারত সরকার চেষ্টা করছে গ্রেট নিকোবরে একটা এরকম জাহাজ রিফিলিংয়ের একটা সেক্টর করার। তো সিঙ্গাপুরে একটা চাপ কমে যাবে, ভারতের আবার লাভ হবে। এবার ইন্ডিয়ান রেলওয়েজকে নিয়ে পড়ি। ইন্ডিয়ান রেলওয়েজে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে সবথেকে বড় প্ল্যাটফর্ম। এখন যেটা সবথেকে বড় দৈর্ঘ্যে, এখন যেটা সবথেকে বড় প্ল্যাটফর্ম রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের, সেটা ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম। হ্যাঁ, ভারতে তো সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম, সাথে পৃথিবীরও সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম। কী হতে পারে? খড়গপুর 3 নম্বরে আছে। হ্যাঁ, ভেরি গুড, কর্ণাটক হুবলি। হুবলিতে একটা স্টেশন রয়েছে, স্টেশনের নামটা লিখছি, বড় বড় করে লিখি, বল।
স্টেশনের নাম হচ্ছে এত বড়, শ্রী সিদ্ধ রুদ্ধ স্বামীজি স্টেশন। স্টেশনের নামটাই হচ্ছে এত বড়। হ্যাঁ, শ্রী সিদ্ধ রুদ্ধ স্বামীজি স্টেশন। এটা রয়েছে হুবলি জংশনের, এই যে হুবলি জংশনের মধ্যে একটা স্টেশন। স্টেশনের নাম কি? শ্রী সিদ্ধ রুদ্ধ স্বামীজি স্টেশন। কোন জেলায়, কোন রাজ্যে? কর্ণাটকের। অপশন দেখলে মনে পড়ে যাবে। স্টেশনের নামই হচ্ছে বিশাল বড়, শ্রী সিদ্ধ রুদ্ধ স্বামীজি স্টেশন, হুবলি জংশন, কর্ণাটক। হ্যাঁ, কর্ণাটকে রয়েছে শ্রী সিদ্ধরুদ্ধ স্বামীজি স্টেশন, হুবলি জংশন, কর্ণাটক। এটা কিলোমিটার লাগবে, এটাকে লেখো, এটা লেখা হয়েছে। এইটাই পুরোটা একটাই। হ্যাঁ, কর্ণাটকের এটা স্বামীজি। স্বামীজি এটার প্ল্যাটফর্মের লেন্থ আমাদের লাগবে। প্ল্যাটফর্মের লেন্থটা বলবো? প্ল্যাটফর্মের লেন্থটা লিখে নাও, 1510 মিটার। 1.5 কিলোমিটার থেকে একটু বেশি, মানে থানা মোড় থেকে ITI মোড়, এতটা লম্বা প্ল্যাটফর্ম। হ্যাঁ, কিলোমিটার না মিটার। কে কিলোমিটার কে লিখলো? এই যে কিলোমিটার। তোর যদি কিলোমিটার হতো, তুই লাস্ট বগিতে আছিস, ফার্স্ট বগিতে তোর কোচ, তুই ট্রেনে উঠতেছি করে। এমনিতেই ধর 1510 মিটার আছে, তুই লাস্টের দিকে আছিস, তোর ফার্স্টের দিকে তোর কোচ পড়েছে, তোর অবস্থা খারাপ হয়ে যাবে যেতে। অত বড় যদি ট্রেন হয় তাহলে এই মোড় থেকে ওই মোড়টা ট্রেন অত বড় না, প্ল্যাটফর্ম অত বড়। কথা বললাম স্যার, ট্রেন যদি অত বড় হয়। ট্রেন অত বড় আছে। ভারতের লংগেস্ট ট্রেন কত বলতো? লংগেস্ট না, লেন্থে লংগেস্ট কত বড় আছে বলতো ট্রেন? একটা মালগাড়ি আছে, করোনার সময় চালিয়েছিল ভারত সরকার। মালগাড়িতে লেন্থ ছিল 3 কিলোমিটার। এটা ধরবে না। আর মালগাড়িতে এগুলোতে দাঁড় করায় না, ওরা আউটারে দাঁড় করায়। এবার তুই ভাব, তুই মালগাড়ির হচ্ছে গুডস গার্ড, মাঝ রাস্তায় জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে। এবার ওদিক থেকে লোকো পাইলট আর পাইলট দুজন মিলে দেখতে দেখতে আসছে, তুই একা একা দেখতে দেখতে যাচ্ছিস রাত্রিবেলা 1:30-2 বাজে জঙ্গলের মধ্যে। কেমন লাগবে? লোকো পাইলট আর পাইলট অসুবিধা নেই, 2জন আছে একসাথে আসছে, তুই একা যাবি। ওখানে তোর মানুষজন থেকে ভয় নাই, কারণ রেলের কর্মচারী ড্রেস থেকে কেউ কিচ্ছু বলবে না, ডাকাত থাকলেও কিছু বলবে না। ভয় কিসে হয় বলতো? জন্তু জানোয়ার। তার থেকে বেশি ভয় থাকে সাপ। জঙ্গলের মধ্যে রেল লাইনের আশেপাশে সাপরা ডেরা করে থাকে, বিষধর সাপ। তুই যাচ্ছিস টর্চ লাইট নিয়ে একা একা। এবার দেখলি মিডিল বগিতে পেলি, মিডিল বগিতে কাজটা স্টিক করলি, এবার তুই আবার ফিরছিস লাস্ট বগি। তারপরে তোর বগিতে তোর কারেন্ট নাই, গুডস গার্ডের বগিতে কারেন্ট থাকে না, কিন্তু ওই জন্য ওকে অ্যালাউন্স দেয় প্রতি কিলোমিটার 10 টাকা না 12 টাকা। মানে তুমি ধরো গুডস গার্ড, তুমি বেতন পেলে প্রতি 1 মাসে 50,000 টাকা বেতন পেলে, এক্সট্রা 1 লাখ টাকা পেতেই পারো অ্যালাউন্সে। তুমি যতটা চলেছো তার অ্যালাউন্সে। যেহেতু গুডস গার্ডের যে কেবিন থাকে মালগাড়ির পিছনে দেখেছো, ওই কেবিনে না জল থাকে, না লাইট থাকে, না কিচ্ছু থাকে। কীভাবে কানেক্ট করবো? মানে ও গুডস গার্ডের ওই কেবিনটা তো খুলে যে কোনো জায়গায় আটকায়, দেওয়া পসিবল না। ভারতবর্ষের বর্তমানে জনসংখ্যা কত? ভারতের বর্তমানে গভর্নমেন্ট বলেছে? বলেনি। যতদিন না গভর্নমেন্ট বলছে 2011 সেন্সাস ধরে থাকবে। 121 কোটি 1,93,422 জন। আমি বাংলায় লিখে দিচ্ছি ভারতের বর্তমান জনসংখ্যা 121 কোটি 1,93,422 জন। এইভাবে লিখে রাখো, তাহলে পড়তে সুবিধা হবে। পুরোটা এইভাবে ভাষায় আর সংখ্যা মিলিয়ে লেখো। পুরো সংখ্যায় লিখতে যাও না, তখন গন্ডগোল করে দেবে তোমরা। দেখতে পাচ্ছিস না? এখন যদি ধরিস অ্যাপ্রক্স 140 হবে। কি না না, চাইনাকে পার করে গেছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, শুধুমাত্র ভারত তার ভিতরের খবর বাইরের দেশ পায়, অন্য দেশের ভিতরের খবর বাইরের দেশ পাই না।
চায়না বলছিস? সব দেশ আছে, কোন দেশ নাই রে? সব দেশ আছে। স্যার ওই জন্য তো আমাদের এখন ফোন নোভাটা ইউজ করা উচিত। হ্যাঁ, ইউজ তো করা উচিতই। নোভা যেটা নতুন লঞ্চ করেছে আমাদের ভারতে এআই নোভা। তুমি ভারতের সব থেকে, অনেক সময় বলে মিডিয়া হচ্ছে সরকারের হয়ে কথা বলছে, কিন্তু ভারতের মিডিয়ার ফ্রিডমটা সব থেকে বেশি আছে, ও ইউজ করে না তাই। তুমি আমেরিকায় যাও, পারবে না। চীনে মিডিয়াটাই গভর্নমেন্টের। চীনে এখন অবস্থা কী হয়েছে জানো? কেউ হয়তো জানো না। চীনের সবথেকে বড় বিজনেস ছিল রিয়েল এস্টেট বিজনেস, মানে বাড়ি তৈরি করা বা মল তৈরি করা। কয়েক হাজার ফ্ল্যাট, কয়েক হাজার মল অ্যাবন্ডেন্ট, কিনছে না কেউ। কয়েক হাজার ফ্ল্যাট মানে পুরোপুরি একটা গোটা গোটা ফ্ল্যাট বাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কেউ কেনেনি এখনো পর্যন্ত। কয়েক হাজার মল রেডি আছে, কেউ কেনেনি। এই যে কিছুদিন আগে মুম্বাই মেট্রোতে জল ঢুকে গেছিলো, 3-4টা মানে শো হয়ে গেছে ওই নিয়ে। আমেরিকার মেট্রো, দুবাই মেট্রো, জাপান মেট্রো, চায়না মেট্রো, রাশিয়া মেট্রো, এই 5টার অবস্থা তার থেকে বেশি খারাপ হয়েছে। খবর দেখিয়েছে? নর্থ কোরিয়া, নর্থ সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ার খবর বেরাতে হবে। নর্থ কোরিয়াতে খবরের কথা বলছো? 50টা মনে হয় চুলের কাটিং আছে, এর বাইরে ছেলেরা মেয়েরা কোনো চুল রাখতে পারবে না। মেয়েরা বড় চুল রাখতেই পারবে না, জিন্স প্যান্ট পরতে পারবি না, মোবাইল ইউজ করতে পারবি না। যা একবার, তুই হচ্ছে টিভি দেখতে পারবি না। টিভিতে মনে হয় একটা কি দুটো খবরের চ্যানেল আছে, আর 1-2টা চ্যানেল আছে সব গভর্নমেন্টের খবর বলে। হ্যাঁ, এবার কিছুদিন আগে আমেরিকা থেকে চাপ দিয়ে নর্থ কোরিয়ায় ভোট করিয়েছিল। সবাই ভোট দিয়েছে, সবকটা কিম জং উনকে ভোট দিয়েছে, কারণ ও জানতো যে ভোট দেবে না সে মরে যাবে। এটা হচ্ছে নর্থ কোরিয়া। চীনে এমন কিছু জায়গা আছে যেখানে 24/7 তোমার উৎপাদন বন্ধ হয় না, চলতে থাকে। এটা ভারতও করতে পারে, জনসংখ্যাকে যদি কাজে লাগে। চীন এটা করেছে। চীনে স্পেশাল ইকোনমিক জোন আছে। চীনে একটা জোন আছে, তার নাম হচ্ছে সেজ, স্পেশাল ইকোনমিক জোন। এই স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারে যে কারখানাগুলো রয়েছে, এদের উৎপাদন শুধুমাত্র মে ডের দিন বন্ধ হয়। কবে বন্ধ হয়? মে ডে, মানে 1 মে বা 1 মে এদের উৎপাদন বন্ধ থাকে। বাকি 24/7 এদের উৎপাদন চলে থাকে। কী করে করলো? জনসংখ্যাকে কাজে লাগিয়েছে। কীরকম? তোমাদের এখানে কয়জন এসছে বলো? এটা লিখে নিস। হ্যাঁ, এই সেজ রয়েছে চীনে, স্পেশাল ইকোনমিক জোন রয়েছে চীনে। কয়জন এসছো? আরে গুনতে বললাম, 1 2 3 4 7 4 11 14 15 16 17 18 19 20 24 জন এসছে, আমাকে নিয়ে 25 জন। ধরো হ্যাঁ, স্পেশাল ইকোনমিক জোন। এই চীনে স্পেশাল ইকোনমিক জোনে যারা আছে তারা কিন্তু একদিনে সবাই ছুটি পায় না। আমাদের এখানে কবে ছুটি? রবিবার ছুটি। কিন্তু চীনে কিন্তু সবাই রবিবার ছুটি পায় না। ওদের 25 জনকে শিফট ওয়াইজ ভাগ করা আছে, বুঝতে পারলে? এখন 24 ঘন্টায় চলে। তুমি রাতের শিফটে করতে পারো, সকালের শিফটে করতে পারো। তুমি সপ্তাহে একদিন ছুটি হবে, সেটা সবার একদিনে থাকবে না। এই করে ওরা 24/7 উৎপাদন করে। আর তার মধ্যে একদিন শুধু বন্ধ থাকে। কবে বন্ধ থাকে? মে দিবসে। মে দিবস কবে? মে দিবস শুরুই হয়েছে চীনের থেকে। চীনের লং মার্চ থেকে শুরু হয়েছে। শ্রমিকদের, তোর কি যেন বলে, শ্রমিকদের ওটাকে অধিকার নিয়ে, ওই জন্য ওই দিন বন্ধ থাকে। মে দিবসের দিন ওদের বন্ধ থাকে, সেদিন সব শ্রমিকদের ছুটি। যেমন কেউ যদি এখানে তোমাদের মধ্যে পরবর্তীকালে গভর্নমেন্ট CGL বা CHSL যে কোনো কিছু ক্র্যাক করে যদি হেলথ ডিপার্টমেন্টে যাও, হেলথ ডিপার্টমেন্টে কিন্তু তোমরা ছুটি পাবে না। হেলথ ডিপার্টমেন্টের রোববার ছুটি নাই, শিফট আছে। একটা শিফট আছে, যে শিফট আছে তোমাকে 72 ঘন্টা টানা ডিউটি করতে হবে। পুলিশের ক্ষেত্রে তো ওদের তো সবসময় ডিউটি করে, ইমার্জেন্সি থাকলে ডেকে নেবে। 12 মাসের ডিউটি, ওই জন্য ওরা 13 মাসের বেতন পায়। এবার হেলথ ডিপার্টমেন্টে একটা শিফট আছে। শিফটটা হচ্ছে তোমাকে 72 ঘন্টা টানা কাজ করতে হবে, 72 আওয়ার্স ওয়ার্ক। তুমি পরের 72 ঘন্টা অফ পাবে। 3 দিন টানা কাজ করলে পরের 3 দিন তোমার অফ, আবার 3-4 দিনের দিন যাবে, এরকমের শিফট আছে। দুর্গাপূজা আসছে, হেলথ ডিপার্টমেন্টের লোকরা কাজ করবে। সব চাকরিতে কিন্তু ছুটি নেই। ক্লার্কশিপ কেউ ফিল আপ করেছিলে? কেউ করেছো? না, মিসলেনিয়াস করেছিলে? ফিল আপ করেছিলে?
করেছিলে? ক্লার্কশিপে দেখবে যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখন একটা অপশন ছিল সেক্রেটারিয়েট বলে, খেয়াল করেছিলে? করনি হয়তো। সেক্রেটারিয়েটে যদি তোমার পোস্টিং হয়, তোমার পোস্টিং হবে নবান্ন নয়তো রাইটার্স। এখানে তোমার ইন টাইম কাউন্ট হয়, আউট টাইম কিন্তু কাউন্ট হয় না। ব্যাপারটা বুঝতে পারলে? বলি, তোমাকে 10টায় অফিস ঢুকার টাইম, তোমাকে 9:30টার মধ্যে ঢুকে যেতে হবে, কারণ তোমার যারা রেসপন্সিবল অফিসার আছে তারা 7টা-8টাতে ঢুকে গেছে। তুমি যে 10টার মধ্যে অফিস ঢুকলে তুমি রাত্রি 10টাতে ওখান থেকে বেরোতে পারো, এত প্রেসার। ব্লকের দিকে কী দেখছো যে 12টা বেজে গেছে, লোক আসেনি, কিন্তু তুমি একবার নবান্ন রাইটার্সে যাও, ওখানে যারা কাজ করে তারা 10টার মধ্যে ঢুকে বেরাবে কখন সেটার কিন্তু ঠিক নেই। ব্যাংকেও তাই হয়, মানে এখন আর ওই 8 ঘন্টা ডিউটি আওয়ার্স নেই। এখন যেহেতু সব ডিজিটাল হয়ে গেছে, তোমার অফিসার দেখতে পাচ্ছে তোমার কাছে ফাইলটা কতদিন আটকে আছে, তুমি ফাইলটা কী করছো। তোমাকে তো বলেই দিল যে টার্গেটে দিয়ে দিল এই ফাইলটার কাজ তোমাকে আজকেই শেষ করতে হবে। এবার ওখানে 2টো পার্টি হয় ফাইলের জন্য, বা একটা পার্টি আছে যার ফাইল, এবার সে দেখছে সে আছে অন্য কোথাও, আসবে আস্তে আস্তে বিকাল 4টা বেজে যাবে। বিকাল 4টায় আসলো পার্টির কাছ থেকে সব ইনফরমেশান নিতে 5টা বাজলো, হতেই পারে 5টা, তোমার অফিস আওয়ার্স কিন্তু শেষ। তোমাকে ওই ফাইলটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে তুমি তবে বেরোবে। চাকরি যাবে না টার্গেট পূরণ না করলে, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে আটকে যেতে পারো। তুমি 5টা থেকে ফাইলটার উপরে কাজ করা শুরু করলে রাত্রি 9টা-10টায় ফাইলটা শেষ হলো, তারপরে তুমি বাড়ি যাবে, বাড়ি গেলে পরের দিন আবার 10টার মধ্যে ঢুকবে। হ্যাঁ, অবশ্য বাড়ি যাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না, 10টা বেজে গেছে বাড়ি যাবে কী করে, অফিসে গাড়ি থাকে, এরকম লেট হলে গাড়ি তোমাকে পৌঁছে দিয়ে আসে। বুঝতে পারলে? একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা লেখো তারপরে বলছি আমি। শর্ট নোটিস বলে, শুনেছ? কে ওয়ার্ডটা শুনেছ? শর্ট নোটিস, নাম শোনা লাগছে কিন্তু শুনুনি। শর্ট নোটিস হচ্ছে যে কোনো চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। তুমি ধরো ছুটিতে আছো, ইমার্জেন্সি হলো, তোমাকে ডেকে নেবে। শর্ট নোটিস হচ্ছে দরকার হয়েছে বলে তোমাকে ডেকেছে। এবার ধরো তোমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ মালদাতে, তোমাকে ডাকলো হচ্ছে এই কন্যাকুমারীতে তোমার অফিস, তুমি কী করে যাবে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে না। তোমাকে যখন ডেকেছে তার সাথে তোমাকে গৌড়ের ফার্স্ট ক্লাস দিয়ে কলকাতা অব্দি টিকিটও দিয়ে দিবে, প্লেনেরও টিকিট দিয়ে দিয়েছে, প্রোভাইড করেও দিয়েছে, তোমাকে যেতে হবে। এবার ধরো তুমি আগে থেকে ছুটি তো নিয়ে আসো, তাও ক্যান্সেল, তুমি অসুস্থ, তাহলে কী হবে? ডাক্তার তোমাকে বেড রেস্ট বলেছে, তাহলে কী হবে? এবার শর্ট নোটিসের ক্ষেত্রে কী হবে? না, আগে দেখবে যে তুমি না থাকলে ওই জায়গাটা চলবে কি না। যদি জায়গাটা চলে গেলো তো খুব ভালো। এবার যদি না চললো, তোমাকে লাগবে, তখন কী করবে? আগে খোঁজ নিবে লোকটা কোথায় আছে, হসপিটালে না বাড়িতে। যদি হসপিটালে থাকো, হসপিটালে তুমি জেনারেল বেডে আছো, তুমি হয়তো দেখবে তোমাকে একটা কেবিন প্রোভাইড করা হয়েছে, কেবিনে তোমার অফিস সেট আপ করে দিল। আর যদি বাড়িতে থাকো, ধরো পা ভেঙে গেছে বা হাত ভেঙে গেছে, বাড়িতে আছো, বাড়িতে তোমার একটা রুম নিয়ে তোমার একটা অফিস সেট আপ করে দেবে। রুমের অফিস সেট আপ করার খরচা সব যে ডিপার্টমেন্ট তার, কিন্তু তুমি কাজ করো। এবার অত সহজ না চাকরি, মানে তোমরা ভাবছো যে যাবো 10টা-11টায় ঢুকবো আর 5টা-5:30টার মধ্যে চলে আসবো, সেটা কিন্তু না। অনেক প্রভিশনস থাকে, একটা প্রভিশনসও পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কর্মচারীরা মানে না। ওটা যদি মানতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। যেখানে বলা থাকে তোমার যেটা পোস্টিং এরিয়া হবে তার 8 কিলোমিটারের মধ্যে তোমাকে থাকতে হবে। ধরো তোমার পোস্টিং হচ্ছে চাঁচলে, তাহলে তোমাকে চাঁচলের আশেপাশে থাকতে হবে। এবং অনেক প্রভিশনস আছে, অনেক দায়িত্ব আছে, অনেক প্রোটোকল আছে। তার মধ্যে একটা প্রোটোকল আছে যেটা চাইলেই কিন্তু ইনকাম ট্যাক্সের একটা অফিসারকে সাসপেন্ড করেছিল, ব্লক করছিল অফিসের, সাসপেন্ড হয়ে গেছে। ইনকাম ট্যাক্স অফিসার ব্লগিং করছিল, সাসপেন্ড করে দিয়েছে। রিলস বানানো এগুলো কিন্তু আছে। আর্মির কিছু আর্মি আর পুলিশের কিছু সেক্টর আছে, ওরা ফেসবুক ইউজ করতে পারে না, ফেসবুক হোয়াটসঅ্যাপ থাকে না। আর সিজিএল থেকেও যায় অফিসারে, তোমরা ধরে চলে গেছো, তোমার গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে তোমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবে। হ্যাঁ, সবাই না, কিছু সেক্টর থাকে যেখানে তোমার বলে দেয় যে এখানে একজন স্টুডেন্ট পড়তো পুরোনো ব্যাচের, তার বাবা চাকরি করতো বিএসএফের একটা জায়গাতে, সেখানে বলা হয়েছিল যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না। এরকম জায়গা আছে। যেমন দেখবে আজকাল যে নোটিশগুলো হোয়াটসঅ্যাপে ভাইরাল হচ্ছে, এটাও কিন্তু বেআইনি, এটাও বেআইনি। গভর্নমেন্ট চাইলে স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে। আরেকটা জন্য তোমাদের কি আছে, মিম শেয়ার করো না, প্রধানমন্ত্রী কে করেছে হাত তোল। গভর্নমেন্ট চাইলে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে। আমি ওই জন্য বলেছি গভর্নমেন্ট চাইলে,
এটা ভারত বলে তুমি বেঁচে আছো, অন্য দেশ থাকলে এতক্ষণে জেলে থাকতে। একটা কথা বলা আছে, যখনই কোনো ব্যক্তি, তোমার ব্যক্তিকে পছন্দ নাই হতে পারে, কিন্তু যখনই ও কোনো পদে আছে তোমাকে পদকে সম্মান করে কথা বলতে হবে। এই জন্য এমন কিছু শেয়ার করবে না যাতে তোমার পরবর্তীকালে প্রবলেম হয়। এটা কিন্তু এখন দেখবে না, এবার ধরো আর্মির কিছু কিছু চাকরি আছে বা কিছু কিছু হায়ার অফিসিয়াল ডিপার্টমেন্ট আছে যেগুলোতে কিন্তু এগুলো সার্চ করে। যেমন যারা এনএসজি কমান্ডোতে যায়, ওদের যদি 3 পুরুষের মধ্যে যদি কেউ পলিটিক্সে থাকে সে এনএসজি কমান্ডো হতে পারবে না। কেউ যদি পলিটিক্যাল থাকে বা এরকম ওগুলোতে সার্চ করে, যে পুরো স্ক্যান করে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ, তুমি রাশিয়া যাও, তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ পুরো স্ক্যান করে দেখবে যে রাশিয়া সম্বন্ধে কিছু বলেছো নাকি আগে। যদি কিছু বলে থাকো সঙ্গে সঙ্গে তোমাকে ডিটেক্ট করে দেবে ভারতের বাড়িতে। ওরা তো দেখে, ভালো বলে তো কিছু বলবেই না, জান। আমাদের মোবাইল সব সাথে আছে, মানে সবই ওরা দেখছে। হ্যাঁ